আচ্ছা, সকালবেলা উঠেই যদি দেখো যে এরকম গরম গরম বাঁধাকপির বড়া ভাজা হচ্ছে, কেমন লাগবে বলো তো? জানি নিশ্চয়ই খুব ভালো লাগবে, তাই না? নমস্কার, কেমন আছো সবাই? স্নিগ্ধা অ্যান্ড মম ভ্লগের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকালবেলা উঠেই তো দেখলাম মা গরম গরম বাঁধাকপির বড়া ভাজছে। এগুলো কিন্তু পেঁয়াজি বলে ভুল করো না। আমার তো দেখেই মনটা খুশি হয়ে গেল। বাচ্চারা এখনও ঘুমোচ্ছিল, আর আমি কিন্তু সেই ফাঁকে ব্রাশ করতে করতে বাইরেটা দিয়ে একটু ঘুরে এলাম। বাইরেটা সকালবেলা একটু ঘুরলে কিন্তু আমার মনটা একদম ভালো হয়ে যায়। তারপর রুমে এসে দেখি যে দুজনেই উঠে পড়েছে, বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই উঠে পড়েছে। আর কালকে তোমাদের দাদাভাই এসেছিল, ও ওদেরকে নিয়ে খেলা করছে। ব্যাস আর কি, আমিও খানিকক্ষণ ওদের কাছে বসে পড়লাম। জানো তো, আমাদের জীবনের এই মুহূর্তগুলোই সব থেকে দামি হয়। আমরা হয়তো তেমনভাবে বুঝতে পারি না, কিন্তু কি জানো তো, এই মুহূর্তগুলো সবারই দারুণভাবে এনজয় করা উচিত। আমি তো অন্তত এই মুহূর্তগুলো একদম এনজয় করতে ছাড়ি না। যতই মন খারাপ হোক, ওদের হাসি ওদের খেলা দেখলে মনটা অন্যরকম হয়ে যায়, একদম ভালো হয়ে যায়। যতই খারাপ লাগা থাকুক, পরিশ্রম থাকুক, তখন আর নিজেকে দুর্বল মনে হয় না। তো দেখো, ওদের দুজনকে আমি একটু বাইরে পাঠালাম, আর আমার ছোটো মেয়ে এখনও কিন্তু খেলা করছে একাই শুয়ে শুয়ে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে বড় মেয়েকে একটু ব্রাশ করিয়ে দিতে। অন্যদিন তো আমি ব্রাশ করিয়ে দিই, তো আজকে দেখলাম মা রুমটাকে ঝাড় দেয়নি। তো তোমাদের দাদাভাই ছিল বলেই হয়তো রুমে আসেনি, সেজন্য আমি কিন্তু দেখো রুমটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আর বেডটাকে তো এখন ক্লিন করা যাবে না, কারণ আমার ছোটো মেয়ে খেলছে। ও ঘুমিয়ে গেলে ওকে যা হোক কাউকে ধরিয়ে দিয়ে তারপর কিন্তু আমি বেডটাকে ক্লিন করে নেব। তো ততক্ষণকে দেখো রুমটাকে ক্লিন করে আমি বাইরে চলে যাচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মা কিন্তু দেখো ডাইনিংটা মুছে নিচ্ছে। আর আমার ভাইয়ের বউ কিন্তু বাড়িতে নেই, তাই মাকে একাই সমস্ত কাজ করতে হচ্ছে। তো আমি মাকে একটুখানি হেল্প করে দেব। মা বলছে যে চাটা যেন আমি করে দিই। আমি কিন্তু সকালে চা খাই না। তোমরা যারা আমার নিয়মিত ভ্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো যে সকালবেলা উঠে আমি ব্রাশ করে আগে কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিই। কিন্তু ওই যে কালকে তোমাদের দাদাভাই এসেছে, আর ও সকালবেলা চা খায়। তো মা বলছিল যে চাটা যেন আমি করে দিই, কারণ মায়ের আজকে তো অনেক কাজ, আর কেউ হেল্প করারও নেই, সেজন্য আমাকেই চাটা করতে বলছে। তো দেখো, আমি মেয়েকে দেখতে এলাম যে ও ঠিকঠাকভাবে খেলছে কিনা। জানো তো, আমার ছোটো মেয়ে কিন্তু অনেকটাই শান্ত আমার বড় মেয়ের থেকে। মানে এখনও তো তেমনটাই মনে হচ্ছে। ও কিন্তু নিজে নিজে অনেকক্ষণ পর্যন্ত খেলা করে। আর আমার বড় মেয়ে যখন হয়েছিল, তখন তো আমাকে একদমই কাজ ছাড়া করতো না। একটু কাজ ছাড়া হলেই ভীষণভাবে চেঁচাতো। তো দেখো, ও খেলছিল, আর ওকে একটু ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়ে আমি চলে এসেছি চা বানাতে। আর চাটা দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। দুধ ছিল, কিন্তু তোমাদের দাদাভাই দুধ চা তেমন পছন্দ করে না, তাই একটু র চা বানিয়ে নিলাম। আর কি বলো তো, আমি তো এমনিতে চা খাই না, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছে করলো। আর এদিকে মেয়ে এসে বলছে সেও একটু চা খাবে, তাই ওর চাটা বাটিয়ে ঢেলে দিয়ে আমি দুটো কাপে চা নিয়ে নিলাম। একটা কাপ ওকে দেবো, আর একটা কাপ আমি নেব। আর যেহেতু ও সকালবেলায় বেরিয়ে চলে যাবে, মুড়ি খাবে না, সেজন্য দেখো ওকে 4-5টা বিস্কিট দিয়ে দিচ্ছি। তো চলো, চা রেডি হয়ে গেছে, এবার ওকে চাটা দিয়ে দিই। দেখো, চাটা দিয়ে কিন্তু আমি চলে এলাম আমাদের গেটের সামনে। ওখান থেকে বাইরেটা দেখতে দেখতে এক কাপ চা খেয়ে নিচ্ছি। আসলে চা খেতে তো ভালোই লাগে, কিন্তু কি বলতো, চা আমার তেমনভাবে শ্যুট করে না। চা খেলেই আমার কিন্তু ভীষণভাবে প্রবলেম হয়। তো সেজন্য আমি চা তেমন খুব একটা খাই না, কিন্তু মাঝে সাঝে যখন ইচ্ছে করে তখন খাই। তো আজকে চাটা নিজে হাতে বানিয়েছিলাম, সেজন্য দেখো ওকে চাটা দিয়ে আমি এক কাপ চা কিন্তু নিজে খেয়ে নিচ্ছি। আজ কিন্তু চাটা খেতে মন্দ লাগছিল না, অনেকটা আদা আর গোলমরিচ দিয়ে বানিয়েছিলাম। অনেকদিন পর চায়ের টেস্টটা বেশ ভালোই লাগলো, আর নিজেকে অন্যান্য দিনের থেকে কিন্তু অনেকটাই ফ্রেশ মনে হচ্ছিল। আর আজকে তোমাদের দাদাভাই আছে বলে আমি এতটা নিশ্চিন্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কিন্তু চা খাচ্ছি। আসলে বাচ্চারা থাকলে তো আর কিছু কাজই নিজের মতো হয় না, সমস্ত কিছুই কিন্তু ওদের ওপর নির্ভর করে। ওরা কখন খেলবে,
কখন ঘুমোবে, তখন তুমি নিজের কাজগুলো করতে পারবে। নিজের ইচ্ছে বলে তখন আর তেমন করে কিছু থাকে না। তবুও আমরা মায়েরা কিন্তু অনেক সহ্য করি আর অনেক ভালোভাবেই কিন্তু আমাদের বাচ্চাদের দেখাশোনা করতে পারি। আমরা কিন্তু কখনোই নিজের কথা ভাবি না, সবসময় আমাদের পরিবারের কথা, আমাদের সন্তানদের কথা ভাবতে ভাবতেই আমাদের কিন্তু দিন কেটে যায়। তাও আমরা মেয়েরা কিন্তু অনেক সময় সেই মূল্যটা কিন্তু পাই না পরিবারের থেকে। তো যাই হোক, কী আর করা যাবে বলো, তাও তো আমরা নিজেদের সমস্ত স্বার্থ ত্যাগ করে পরিবারের কথাই ভাবি, আর এটা আমাদের স্বভাবগত, তাই না বলো? তো দেখো, বাচ্চার জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিলাম। অন্যান্য দিন তো মা কেচে দেয়, কিন্তু আজকে মা যেহেতু একা আর তাকে অনেকগুলো কাজ করতে হবে, তাই আমি বাচ্চার জামা কাপড়গুলো নিজেই ভিজিয়ে দিলাম। আর এদিকে দেখি তোমাদের দাদা ভাই যাবে বলে বড় মেয়ে কিন্তু খুব বায়না করছে তার সাথে যাবে বলে। ও এখন দোকানে যাবে, সেজন্য ওকে তো আর নিয়ে যেতে পারবে না। আর বাড়িতে আমার শ্বশুর শাশুড়িও নেই যে ওখান থেকে ওদেরকে দিয়ে যাবে, সেজন্য আমাকে বলল যাতে আমি ওকে একটু ধরে নিই। কিন্তু কি বলো, অনেকক্ষণ থেকে বুঝেও ও কিছুতেই কথা শুনছিল না। বাবা এলে ওদের ওই এক বায়না, হয় তাকে থাকতে হবে, নয় ওকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে এলাম, নিয়ে এসে বাকি জামা কাপড়গুলো দেখো ভিজিয়ে দিয়ে এবার ওকে খাইয়ে দেব। সকালবেলায় ও একটু চা আর বিস্কুট খেয়েছিল। বাচ্চাদেরকে চা আমি তেমন দিই না, কিন্তু কি বলতো, এত মায়না করে যে মাঝে মধ্যে একটু আধটু দিতে হয়। তো এখনের মতো আমার মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে। ঠাম্মার কাছে ছোট মেয়ে আছে, আর এই সময় কিন্তু আমি বড় মেয়েকে একটু খাইয়ে নেব। আর দেখো, ও নিজে হাতে যেহেতু খেতে পারে না, ওকে কিন্তু খাবারটা আমাকে খাইয়েই দিতে হয়, আর সেজন্য অনেকটা টাইমও কিন্তু ওকে আমাকে দিতে হয়। সেজন্য ভাবি মাঝে মাঝে, এখানে তো মোটামুটি আমি নিজের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, কিন্তু বাড়ি গেলে তখন যে কি হবে এটা ভেবেই আমার খুব টেনশন হয় মাঝে মাঝে। দেখো, এই কাপড়ের দোলনাটা আমি খাটিয়ে দিয়েছি ওকে, আর এই সকাল থেকে ওর এই কাপড়ের দোলনা নিয়ে দোলা শুরু হয়ে যায়। এই দুলতে দুলতেই খাওয়াতে হবে ওকে। তো দেখো, ওকে মোটামুটি খাইয়ে দিয়ে আমি কিন্তু এদিকেও একটা কাপড়ের দোলনা খাটিয়ে নিয়েছি। আসলে আমাদের মায়েদের যে বাড়ি করেছে, ওখানে কিন্তু দোলনা খাটানোর মতো কোনো জায়গা করে রাখেনি, সেজন্য দোলনা খাটানোর কোনো জায়গা নেই দেখে এই মাটির রান্নাঘরটাতেই কিন্তু এই বাঁশেতে আমি এই কাপড়ের দোলনাগুলো খাটিয়ে দিই। আসলে দোলনা হলে কিন্তু আমার ছোটো মেয়ে বেশ ভালো ঘুমিয়ে যায়। তো দেখো, সেজন্য এদিকে একটা দোলনা খাটিয়ে নিলাম আর ওকে শুইয়ে দিলাম, কারণ ঠাম্মা তো বুড়ো মানুষ, ও অনেকক্ষণ ধরে নিতে পারে না। সেজন্য দেখো, ওকে এখন দোলনাতে শুইয়ে দিয়ে আমার কাজগুলো কিন্তু আমি সেরে নেব। আর দেখছো, আমার ছোট্ট সোনা মেয়েটা কত সুন্দর খেলনা দেখে দেখে খেলছে। ওর এই খেলনা দেখে দেখে খেলা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, ও ততক্ষণ খেলতে থাকুক আর আমি আমার কাজগুলো গিয়ে সেরে নিই। দেখো, এদিকে যে মেয়ের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো নিয়ে চলে এলাম কলপাড়ে। আজকে কিন্তু একদম টাইম কলের কাছে যাব না, ওখান থেকে জল নিয়ে এসে এই বাথরুমের ভেতরে কিন্তু কেচে নেব, কারণ ওখানে এত জল ছিটকোয় কি আর বলবো। সেজন্য ভেবেছি যে এই যে পাইপ আছে, এই পাইপে করে জল নিয়ে এসে এই বাথরুমে দেওয়া হয়, আর এখানেই কিন্তু এই গামলাগুলো আছে, এই গামলাগুলোতেই আমি জামা কাপড়গুলো ধুয়ে নেব, তাতে জল ছিটকবে না আর আমিও কিন্তু ভিজে যাব না। সকালবেলা ভিজলে কিন্তু ঠান্ডা লেগে যায় আমার, আর এখন তো ঠান্ডা লাগানো একদমই উচিত নয়, যেহেতু ছোট বেবি আছে। সেদিনে যে জামা কাপড় কেচেছিলাম একদম ভিজে গিয়েছিলাম, তারপর জামা কাপড়টা চেঞ্জ করতে হয়েছিল। তো দেখো, ওদিকে জামা কাপড়টা আমি মেলে দিয়ে চলে এসেছি, আর এসে যেহেতু মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, তাই মায়ের যে আনাজপাতিগুলো ওগুলো ভাবলাম কেটে দিই, কারণ মাকে তো একটু হেল্প করতেই হবে, কারণ ভাইয়ের বউ বাড়িতে নেই আর মাকে অনেকগুলো কাজ একসাথে করতে হচ্ছে। তাই মাকে কি রান্নাবান্না হবে সেটা জেনে নিই, কিন্তু দেখো আমি কাটতে বসে গিয়েছি। এই যে আমি আনাজপাতিগুলো কেটে দিচ্ছি আর মায়ের কিছুটা হেল্প করে দিচ্ছি, তাতে কিন্তু আমার মা যখন খাবে তখন অন্তত 11টা বেজে যাবে। আসলে ঘরের কাজ, গরু বাছুরের কাজ, সমস্ত কিছু কাজ কিন্তু মাকে এক হাতেই করতে হচ্ছে, সেজন্য স্নান টান করতে, পুজো করতে অনেকটাই দেরি হবে। আর এদিকে দেখো, আমার কিন্তু আনাজ কাটা হচ্ছে। আজকে শুক্তো রাঁধার জন্য দেখো সব কিছু কেটে নিচ্ছি।
অনেক দিন হলো শুক্তো খাওয়া হয়নি, সেজন্য মাকে বলছিলাম যে আজকে যেন শুক্তো রাঁধে। আর শুক্তো কাদের কাদের ফেভারিট আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে আমি তাড়াতাড়ি করে আনাজপাতিগুলো কেটে নিয়েছিলাম, আর ওদিকে আমার বড় মেয়ে খেলতে খেলতে দেখো কেমনভাবে পড়ে গিয়েছে। পড়ে গিয়ে একদম হাঁটুটা কেমন ছোলা হয়ে গেছে। বিপদ যেন কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। মেয়েটা কিন্তু খুব কান্নাকাটি করছিল, সেজন্য দেখো ওকে একটু জল খাইয়ে দিচ্ছি আর ওর হাঁটুতে একটু বোরোলিন লাগিয়ে দিলাম। বাচ্চার কিছু হলে ওরা কাঁদলে কতটা যে কষ্ট হয় কি আর বলবো। তো কি আর করবো বলো, বাচ্চাদের খেলতে খেলতে এরকম তো হতেই থাকে। তো ওকে একটু ভোলালাম। তো এদিকে দেখো রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর আনাজপাতিগুলো সব কিন্তু আমি উনুন শালে এসে ধরে দিয়েছি। এখানেই আজ রান্না হবে, এই 3 পাখাতে। এখানেই খড়জাল দিয়ে রান্না করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর জানালি বাঁচানোর জন্য কিন্তু মা কদিন ধরে এখানেই রান্নাবান্না করছে। তো ওদিকে ওগুলো কাটতে দিয়ে এসে একটু মেয়েকে ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়ে আমি কিন্তু স্নানটা ছেড়ে নিয়েছি। এখন বাজে ওই 11:30টার মতো, আর আমার কিন্তু স্নানটা ছাড়া হয়ে গেছে। এবারে ছোটো মেয়েকে স্নান করাতে হবে। কি বলবো, সারাদিন এই বাচ্চাদের পেছনে নিজেকে কোনো টাইম দেওয়ার সময় পাই না। খুব তাড়াতাড়ি স্নান করতে হয়, খাওয়া দাওয়াও অনেক তাড়াতাড়ি করতে হয়। বাচ্চাদের জন্য মাকে যে এতটা ত্যাগ করতে হয়, জানি না বাচ্চারা তার দাম দেবে কিনা কোনো দিন। আসলে আমরা তো দাম পাওয়ার জন্য বাচ্চা মানুষ করছি না বলো, আমাদের ত্যাগ সমস্ত কিছুর ওপরে থাকে। সেজন্যই তো বলে মা সবার শ্রেষ্ঠ, তাই না? এদিকে দেখো আমার ছোট্ট মেয়েকে আমি স্নান করিয়ে নিচ্ছি। আমার কুচুটাকে স্নান করাতে কেমন ডলি পুতুলের মতো লাগছে দেখতে পাচ্ছ। জানো তো আমার বড় মেয়ে যখন হয়েছিল তখন কিন্তু ওকে আমি একটুও স্নান করাতে পারতাম না, এমনকি প্রথম তো ওকে আমি নিতেও পারতাম না। আমার মা স্নান করাতো আর আমি দেখতাম। কিন্তু এখন আমার ছোট্ট মেয়েকে স্নান করাতে কিন্তু আমার তেমন কোনো প্রবলেম হয় না। তো এদিকে দেখো মায়ের রান্না কিন্তু একদম শেষের মুখে। মাছ ভাজা হয়ে গেছে, তো মেয়েকে খাইয়ে নেব। আজকের ব্লগটা সেজন্য এখানেই শেষ করছি। তোমরা যারা ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।